এদিকে আজ ২৬শে মার্চ সারা দেশেই আওয়ামী লীগ কর্মীরা কিয়ামত শুরু করেছে। সমন্বয়কদেরকে দৌড়ে দৌড়ে পিটাচ্ছে, অন্যদিকে বিএনপি জামাতের উপর প্রতিশোধ নিচ্ছে। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মমর্যাদা ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত এই স্বাধীনতা আমাদের দিয়েছে নিজস্ব পরিচয় ও ভূখণ্ড। দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল করেছে, সেনাবাহিনী পুলিশ তাদেরকে আটকাতে পারছে না। এই মুহূর্তে তারা তাণ্ডব শুরু করেছে সারা দেশেই, সবার উপর প্রতিশোধ নিচ্ছে। দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ ২৬ মার্চকে টার্গেট করে সাজাতে চায় মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগতম জানাবো। আওয়ামী লীগ আজকেও কালকেও ৫০ বছর পরে হলেও ক্ষমতায় আসবে। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীরদের প্রতি, শহীদদের প্রতি। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২৬ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিল, জিয়াউর রহমানের নাম আনলো না, ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে, কিন্তু এখানে জিয়াউর রহমানের নামটা আনে নাই। ২৬শে মার্চকে কেন্দ্র করে আজকে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে। ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে মাস্টার প্ল্যান করে সরাসরি সারা দেশে অ্যাকশন নিচ্ছে। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে আনার জন্য রাস্তা পরিষ্কার করছে এবং তারা প্রতিশোধ নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের একটা বিজয় নিচ্ছে। দর্শক শ্রোতা, আজকে ২৬শে মার্চে অনেক ঘটনা ঘটেছে রাজপথে এবং অসংখ্য সমন্বয়কদের খারাপ অবস্থা হয়। সার্জিস, হাসনাত এবং অসংখ্য নেতাকর্মীরা আহত হয় আওয়ামী লীগের তাণ্ডবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো এবং এই নিয়ে আজকে দেশের মধ্যে যে তারেক রহমান, অন্যদিকে জামাতে আমির তারাও একটা বার্তা দেন, সেইটাও দেখতে পারবেন। জিয়া উদ্যানে এই মুহূর্তে স্থানীয় পল্লী উন্নয়ন মন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ২০,০০০-এর মতো নেতাকর্মী তারা শহীদ হয়েছেন। প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়ে গেছেন। সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন, গড়ে তুলেছেন, মানুষকে সংগঠিত করেছেন এবং মাত্র ১ মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ, সব মিলিয়ে এবং ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত, তাদেরকে চার্চের পাদ্রী, তাদেরকে যে আপনার ভাতা দেওয়া হচ্ছে, সেটাও একটা নতুন কার্যক্রম এখানে শুরু হয়েছে। আমরা যারা তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শেখ হাসিনার কর্মী বাহিনী সংগঠন করতে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো সমস্যা হচ্ছে না। তিনি আসলে সমান্তরালভাবে আরেকটা দল গড়ে তুলছেন কিনা, যেইখানে আসলে নতুন নেতৃত্ব গড়ে উঠছে সারা বাংলাদেশ জুড়ে পেশাজীবী সংগঠনগুলো এবং এলাকা ভিত্তি করে সংসদীয় এলাকা, স্থানীয় সরকার নির্বাচনের এলাকার কথা মাথায় রেখে, সেটা বরং ভীষণভাবে এখন মনোযোগের দাবিদার।
12 ফেব্রুয়ারির নির্বাচনের পরেই শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ফোরামে যখন বক্তব্য দিয়েছেন, স্পষ্টত বলেছেন দ্রুত সব এলাকায় কার্যালয়গুলো খুলতে হবে, স্থানীয় নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলোর জন্য প্রস্তুত হতে হবে, ধানমন্ডি 32 নম্বরে বিভিন্ন কর্মসূচি পালন করতে যেতে হবে এবং কিছুতেই এই যে নিষেধাজ্ঞা অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগের ওপর আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞাকে গুরুত্বের সঙ্গে নেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে বৈধ বা আইনি বলে মনেই করে না। তো শেখ হাসিনা সেই কথা বলবার পর থেকেই বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা শুরু হয়। আওয়ামী লীগের নেতারা, পরিচিত মুখেরা এলাকায় ফিরতে শুরু করেছেন। এমন সংবাদ যত না এসেছে সংবাদ মাধ্যমে, তার চেয়ে অনেক বেশি যে খবর এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং সেই ব্যক্তিবর্গ গিয়ে কার্যালয়গুলো খুলছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সেগুলো দলীয় ফেসবুক পেজে পোস্ট করছেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে আওয়ামী লীগের তরফে নেওয়া হয়েছে সেটা হচ্ছে নতুন সরকার, বিএনপি সরকার এই কার্যালয়গুলো খুলবার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি বা পুলিশ প্রশাসন দিয়ে ওই ছবি ভিডিও থেকে ব্যক্তিবর্গকে চিহ্নিত করে করে গ্রেফতারের কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচিত নেতারা দেশে ফিরে এসেছেন, এলাকায় ফিরে গেছেন, এমন কোনো খবর এখন পর্যন্ত নাই। কিন্তু নেতাকর্মীর যে কোনো অভাব পড়ছে না আওয়ামী লীগের, সেটার প্রমাণ এমনকি 7ই মার্চ তারিখে 4 জন সাধারণ নারী পুরুষ রওনা হয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরের উদ্দেশ্যে, সেখানে ফুল দিতে যেতে, এবং তখন তাদেরকে পান্থপথ থেকে গ্রেফতার করা হয়। আর এই সরকার, বিএনপি সরকারও তখন তাদের বিরুদ্ধে আগে করা ইউনূস সরকারের আমলে করা একটা সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দেয়। এছাড়াও 7ই মার্চে ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী গ্রেফতার হয়েছেন। মানে একটা মিশ্র সিগন্যাল দিচ্ছে নতুন সরকার, বিএনপি সরকার। একদিকে সারা দেশে কার্যালয় খোলা হচ্ছে, সেগুলো অনেক সময় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কর্মীরা গিয়ে আবার ভাঙছে, আগুন দিচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো বিশেষ অভিযান, ডেভিল হান্ট অপারেশন এখন আপাতত চালাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরতে। কিছু জামিনের খবর পাওয়া যাচ্ছে, জামিন হচ্ছে আবার সেই কারাগার গেইটেই আবারও আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও কারারুদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, এই খবরও আসছে। এসবের মধ্যে মানে এই যে মিশ্র সিগন্যাল আসছে, এসবের মধ্যে শেখ হাসিনার অব্যাহতভাবে একটাই নির্দেশনা থেকেছে তার নেতাকর্মীদের প্রতি। এই যে বিভিন্ন দলীয় ফোরামে তিনি যখন বক্তব্য রাখছেন অনলাইনে, সেটা হচ্ছে কিছুতেই আর ঘরে ফেরা যাবে না, যে কোনো ভাবে কর্মসূচি শুরু করতে হবে। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, একটা তো অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে এবার আমরা অংশ নেবই, আওয়ামী লীগ অংশ নেবেই, সেটা বলছেন। বলার পাশাপাশি তিনি এটা বলছেন যে প্রয়োজনে অন্য নামে, কোনো সামাজিক সংগঠনের নামে, অন্য কোনো নামে প্রয়োজনে আওয়ামী লীগ সংগঠিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নেবে। এই যে শেখ হাসিনা একদিকে যেমন যারা তার নেতা হিসেবে পরিচিত, আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিতই ছিলেন, কিন্তু এলাকায় ফেরার সাহস করতে পারছেন না বা এলাকায় ফিরছেন না, সেই নেতাদের যেমন এক রকমের স্বয়ংক্রিয়ভাবে বদলে ফেলতে চাইছেন শেখ হাসিনা। মানে এ দফায় এখন এই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আওয়ামী লীগের রাজনীতির নামে সংগঠিত হতে পারবে, যারা আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে এলাকায়, তারাই হবেন শেখ হাসিনার নেতা নেত্রী, নেতাকর্মী, এবং তারাই হবেন আওয়ামী লীগের নেতাকর্মী। এটা যেমন শেখ হাসিনা একেবারে স্পষ্ট করছেন সকল ফোরামের আলোচনায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব থেকে বেশি ইতিহাস বিকৃতি করেছে কারা? এই প্রশ্নের একটা মাত্র উত্তর জামাত এবং বিএনপি। 2001 থেকে 2006 সাল বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামল। এই সময় বিএনপি এবং জামাত সারিবদ্ধভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রচুর পরিমাণে গুজব রটিয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সবকিছুকে বিকৃতি করেছে। স্বাধীনতার সংগ্রামে জিয়াউর রহমানের যেইটুক অবদান ছিল, সেই অবদানকে তারা পেছনে ফেলে তাকে বিশাল করে সাজানোর একটা চরম ষড়যন্ত্র করে এসেছে বিএনপি এবং জামায়াত। আমরা কি সেটা জানি না? কিন্তু বাংলাদেশের এই প্রজন্ম অনেক সঠিক ইতিহাস জানে না, শুধুমাত্র আওয়ামী লীগের উদাসীন আচরণের কারণে। আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির ব্যাপারগুলো নিয়ে প্রচন্ড রকমের উদাসীন ছিল, যেটা আওয়ামী লীগের পক্ষে ঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি এখনো মনে করছি না। 2001 থেকে 2006 তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইন্টারনেটের এত সুবিধা ছিল না। সেই জায়গা থেকে
তারা যখন ক্ষমতায় ছিল তারা বিভিন্ন পাঠ্যপুস্তক, বিভিন্ন রাইটারকে দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা বই লেখানো, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা, বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করা, এগুলা হরহামেশাই করে গেছে বিএনপি জামায়াত। এরপর 2008 নির্বাচনের পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের দিকে ধাবিত করলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আওয়ামী লীগের সৃষ্টি করা ডিজিটাল বাংলাদেশে এই ডিজিটাল গণমাধ্যমের সুযোগ সুবিধা নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে মিথ্যা রটিয়েছে, গুজব রটিয়েছে এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের লেখা, ব্লগ অনেক কিছু করেছে। এইখানে আওয়ামী লীগের ব্যর্থতার জায়গা একটাই, আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটাল করেছিল, কিন্তু দল বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ আওয়ামী লীগ সেই অ্যানালগ পদ্ধতির মধ্যে রেখে গেছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এখনো আমরা ডিজিটালাইজেশনের কোনো ব্যাপার বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখতে পাই না। যাই হোক, এগুলা বললে তো আমি অনেকের শত্রু বনে যাই, এগুলা আর বলবো না। কিন্তু বিএনপি জামাতের মিথ্যাচার, তাদের ইতিহাস বিকৃতির যে ধারা, তারা এখন অব্যাহত রেখেছে। 2001 থেকে 2006 জামাত বিএনপির জোট সরকার ছিল, তারা ক্ষমতায় ছিল। এখন বর্তমানে একদলীয় নির্বাচন ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি এবং জামাত, বিএনপি সরকারি দলে, জামাত বিরোধী দলে, তারা এখন এই মুহূর্তে মনের মাধুরী মিশিয়ে জিয়াউর রহমানকে ভগবান বানানোর একটা অপচেষ্টা চালাচ্ছে, জিয়াউর রহমানকে ক্ষুধা বানানোর একটা অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি না জানি কবে জিয়াউর রহমানকে বলে ফেলবে জনাব তারেক রহমান, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে কোনো সময় বলতে পারে, কারণ তাদের পক্ষে এটা সম্ভব। জিয়াউর রহমান তিনি নিজে যেখানে বলতেছেন 27 মার্চ 1971 তিনি স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিলেন, সেখানে বিএনপি বারবার বলার চেষ্টা করে জিয়া স্বাধীনতার ঘোষক, জিয়া স্বাধীনতার এইটা, জিয়া স্বাধীনতার ওইটা। জিয়াউর রহমান 26 মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে, স্বাধীনতার ঘোষণা করেছে, সেখানে বঙ্গবন্ধুর নাম তারা নেয় না। কিন্তু প্রকৃত সত্য আসেন আমরা জিয়াউর রহমানের মুখেই শুনি। And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th. জামাত ইসলামকে যদি বেগম খালেদা জিয়া রক্ষা না করতেন, আজকের বাংলাদেশে জামাত ইসলাম নামে এই দল থাকতো না। স্বীকার করেন না, অবদান স্বীকার করেন না। স্বাধীনতার ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জামাতের আমিরকে বলবো, আপনাকে স্পষ্টভাবে এই ঘোষণা সবসময় দিতে হবে। এগুলো ভণ্ডামি মার্কা রাজনীতি। আমরা বলছি এই ফ্যাসিবাদ উৎখাতে জামাত ইসলামের ভূমিকা আছে, কিন্তু সেটি বিএনপির থেকে বেশি নয়। আজকে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস সেই আওয়ামী লীগের মতন বদলে ফেলতে চান, এই রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আপনারা 71-এ ভুল করেছেন, কিন্তু 24-এ আপনারা জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন, যে কারণে আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না। কিন্তু বাংলাদেশে আপনারা নতুন নতুন ভাবে বিতর্ক সৃষ্টি করছেন। কয়েকদিন আগে জামাতের আমির চট্টগ্রামের একটি প্রোগ্রামে বলেছে, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি, তিনি নাকি সবার আগে বলেছিলেন উই রিভোল্ট, তিনি নাকি স্বাধীনতার ঘোষণা সবার আগে সেখান থেকে দিয়েছিলেন। যে জামাত ইসলাম স্বাধীনতাকে বিশ্বাস করে না, সেই জামাত ইসলাম এভাবেই স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জাতীয় দিবস পালন করেন না, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার ঘোষণা নিয়ে, ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব আমরা দিব। স্বাধীনতার ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জামাতের আমিরকে বলবো, আপনাকে স্পষ্টভাবে এই ঘোষণা সবসময় দিতে হবে। আমরা দেখি নাই যখন আমরা ফ্যাসিবাদী জামানায় ঘুমাইতে পারি নাই, আমরা পালিয়ে পালিয়ে থেকেছি, তারপরেও কিন্তু আমরা মাঠ ছাড়ি নাই, ছেড়েছি। আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, প্রকাশ্যে করেছি। সে সময় আপনারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, ঠিক আছে, কিন্তু নেতৃত্বটা বিএনপি দিয়েছে, এটা কেন অস্বীকার করেন? আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মমর্যাদা ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত এই স্বাধীনতা আমাদের দিয়েছে নিজস্ব পরিচয় ও ভূখণ্ড। স্বাধীনতার 55 বছর পার হলেও এখনও মানুষের অধিকার আদায় ও সুশাসন একটি চলমান প্রক্রিয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে শুরু হওয়া সেই সংগ্রামের ফসল স্বাধীনতা। 55 বছর পর বাংলাদেশ উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্তে দাঁড়ালেও প্রাতিষ্ঠানিক সুশাসন এখনও এক ধূসর দিগন্ত। স্বাধীনতার পর 1972 থেকে 75
রাষ্ট্র গঠন ও অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও একদলীয় শাসন সুশাসনের প্রথম বড় পরীক্ষা নেয়। 1975 পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি ফিরে এলো, ক্ষমতার কেন্দ্রীয়করণ এবং স্বৈরতন্ত্রে প্রতিষ্ঠান ও রাজনীতি আবারও সংকটে পড়ে। 1990-এর গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরে আসে। 1991 থেকে 2006 দ্বিদলীয় মেরুকরণ, পেশিশক্তি ও সংঘাতের রাজনীতি সুশাসনের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার দেশে আমি একজন নাগরিক হয়ে আমি নিয়মের মধ্যে থেকে আমি যা খুশি, যেরকমভাবে খুশি আমি সরকারকে ক্রিটিসাইজ করব এবং আমার রাইটস আমি এস্টাবলিশ করতে চেষ্টা করব এবং নোবডি ক্যান স্টপ মি ফ্রম ডুইং দ্যাট। এটাই হলো গণতন্ত্র এবং এটাই হলো একটা মানুষের চাহিদা। 2007-8-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।